নমস্কার। আমাদের স্টুডেন্ট হেল্পার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি কবিতা। কবিতার নাম অভিষেক। কবিতাটি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের এই অভিষেক কবিতাটি মেঘনাদবধ কাব্যগ্রন্থের অন্তর্গত। মেঘনাদবধ কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক সাহিত্যিক মহাকাব্য। মেঘনাদবধ কাব্যটি একটু অন্য ধরনের, মূলত রামায়ণের কাহিনী নিয়ে এই কাব্যটি লেখা হলেও এখানে রামায়ণের প্রচলিত রীতিনীতি থেকে তিনি সরে এসেছেন। অর্থাৎ কবি মধুসূদন দত্ত রামায়ণের কাহিনী অবলম্বন করে মেঘনাদবধ কাব্যটি লিখলেও তা কিন্তু তিনি নিজের মতো করে লিখেছেন। রামায়ণে যেমনটা লেখা রয়েছে তিনি হুবহু তেমনটা লেখেননি, বরং তার উল্টাটাই তিনি করেছেন। মূল রামায়ণে আমরা দেখতে পাই সেই রামায়ণের নায়ক হচ্ছেন রাম এবং রাবণ হচ্ছে ভিলেন। কিন্তু মধুসূদন দত্তের এই মেঘনাদবধ কাব্যে নায়ক হলেন রাবণ এবং রাম হচ্ছেন একজন বহিঃশত্রু। তো এখন প্রশ্ন, কবি মাইকেল মধুসূদন দত্ত এইরকম একটা কাজ করলেন কেন? মানে আমাদের ভারতীয় সংস্কৃতিতে যা চলে আসছে, আমরা যেটাকে বিশ্বাস করে চলেছি, সেই বিশ্বাসটাকে তিনি উল্টো করলেন কেন? অর্থাৎ তিনি এই রামায়ণ কাহিনীর বিনির্মাণ করলেন, ডিকনস্ট্রাকশন করলেন। তো এই ডিকনস্ট্রাকশনের পেছনে কারণ কী ছিল, আমরা সেই কারণটুকু জানার চেষ্টা করব। মূল কবিতায় প্রবেশের আগে আমাদেরকে এটা অবশ্যই জানতে হবে যে মেঘনাদবধ কাব্যটি তিনি কেন লিখলেন। তো মধুসূদন দত্তের ছোটোর থেকেই ইংরেজি সাহিত্যে খ্যাতি লাভ করার একটা আকর্ষণ ছিল। সেই জন্য তিনি বিদেশেও গিয়েছিলেন এবং সেখানে অর্থাৎ সেখানকার বড় বড় কবি হোমার, মিল্টন, দান্তে, বাইরন এই সমস্ত পাশ্চাত্য কবি দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। এবং সেই পাশ্চাত্য কবিদের কবিতায় দেখা গেছে স্বর্গ, মর্ত্য, পাতাল, দেবতা, ভগবান এই সমস্ত কিছুকে নিয়ে লেখা, এবং তাদের প্রত্যেকটা লেখাই ছিল ডিকনস্ট্রাকশন অর্থাৎ বিনির্মাণ। প্রচলিত যে কাহিনী চলে আসছে সেই কাহিনীকে উল্টোভাবে লেখা। তো সেই চিন্তাধারা মধুসূদন দত্তের মধ্যেও চলে আসে এবং তিনিও এই পশ্চিমবঙ্গে এসে বা এই বাংলায় এসে বাংলা সাহিত্য লেখার সময় এই বিনির্মাণ বা ডিকনস্ট্রাকশনের ধারাটিকে অনুসরণ করেছিলেন। তাই আমরা মেঘনাদবধ কাব্যে দেখতে পাই রামের পরিবর্তে রাবণই এখানে ট্রেজিক নায়ক। এবং এই কাব্যটি পাঠ করলে আমরা রাবণ চরিত্রের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ি। তো এই অভিষেক কবিতাটি হচ্ছে মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের একটা অংশ। মেঘনাদবধ কাব্যে মোট 9টি স্বর্গ রয়েছে। সেই 9টি স্বর্গের মধ্যে প্রথম স্বর্গের একটা ছোট্ট অংশ হচ্ছে এই অভিষেক কবিতাটি। মূল কাব্যটা অনেক বড় এবং সেই কাব্যের প্রথম যে স্বর্গ সেটা অনেকটাই বড় রয়েছে। আমরা জাস্ট একটুখানি অংশ সিলেবাসে পেয়েছি। তো মূল কবিতায় যাওয়ার আগে আমরা অবশ্যই এই অভিষেক কবিতার বা মেঘনাদবধ কাব্যের বিষয় সম্পর্কে একটু জেনে নেব। বিশেষ করে অভিষেক কবিতা, এই অভিষেক কবিতার আগের কি ঘটনা আছে সেটা আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। তো মেঘনাদবধ কাব্যটি শুরু হয়েছে বীরবাহুর মৃত্যু দিয়ে। বীরবাহু হচ্ছে রাবণের একজন পুত্র। সেই পুত্র অর্থাৎ বীরবাহু রাম এবং লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন। সেই যুদ্ধের সংবাদ রাবণের কাছে একজন ভগ্নদূত নিয়ে এসেছে। সেই সংবাদ শোনার পর রাবণ প্রথমে একটু শোকগ্রস্ত হয়েছিলেন, কিন্তু তারপরে তিনি প্রচণ্ড রাগে এবং ক্ষোভে স্বয়ং যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এহেন পরিস্থিতিতে স্বর্গের দেবতারা সকলে মিলে চক্রান্ত করে যে রাবণকে এখন যুদ্ধে আনা যাবে না, কেননা এখন আমাদেরকে ইন্দ্রজিৎকে বধ করতে হবে। তাই দেবতারা সকলে মিলে লক্ষ্মীকে
লঙ্কার লঙ্কার ইন্দ্রজিতের ধাত্রীর ছদ্মবেশে, লক্ষ্মীকে লঙ্কার ইন্দ্রজিতের ধাত্রীর ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে পাঠানো হয়, যাতে সেই ধাত্রী ইন্দ্রজিৎকে খবরটা দেয় যে তার ভাই মারা গেছে এবং তার বাবা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এবং সেই কথা শুনে ইন্দ্রজিৎ স্বয়ং ছুটে আসবে যুদ্ধের জন্য এবং ইন্দ্রজিৎকে বধ করা সহজ হয়ে উঠবে রাম এবং লক্ষ্মণের কাছে। এটা আসলে সমগ্র দেবলোকের একটা চক্রান্ত বা একটা ষড়যন্ত্র, অর্থাৎ এইরকম একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে মেঘনাদ কাব্যটি শুরু হয়েছে। এবং তারপর সেই কথা মতো ওই লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাসার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে চলে আসছে। এই সময় কিন্তু ইন্দ্রজিৎ লঙ্কায় ছিলেন না। এর আগে তিনি রাম এবং লক্ষ্মণকে মেরে দিয়েছিলেন, মৃত্যুমুখে ফেলে দিয়ে তিনি প্রমোদ উদ্যানে চলে গিয়েছিলেন তার স্ত্রী প্রমীলাকে নিয়ে, যেটা রাজা মহারাজাদের হয় আর কি, একটা যুদ্ধের পর তারা প্রমোদ উদ্যানে চলে যায়। তো সেরকমই তিনি প্রমোদ উদ্যানে চলে গিয়েছিলেন। তো সেই ফাঁকে বীরবাহু যুদ্ধে গেছিলেন এবং বীরবাহুকে রাম এবং লক্ষ্মণ বধ করেছিল। তাহলে ধাত্রী প্রভাসা ইন্দ্রজিতের কাছে চলে এসেছে বীরবাহুর মৃত্যু সংবাদ নিয়ে। এরপর শুরু হবে আমাদের এই কবিতা খানি। শুরু করছি। কনক আসন তেজি, কনক মানে হচ্ছে সোনা, সোনার আসন তেজি অর্থাৎ ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে বলা হচ্ছে বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র কেশরী শব্দটার মানে হচ্ছে বীরযুক্ত ইন্দ্রযুক্ত কেশরী, অর্থাৎ ভয়ঙ্কর একজন তিনি বলবান ছিলেন, সেই জন্য তাকে বলা হচ্ছে বীরেন্দ্র কেশরী। শ্রেষ্ঠ, সে হচ্ছে একজন শ্রেষ্ঠ বীর, কেশরযুক্ত প্রাণী সিংহের মতো। বনের যেমন সিংহের, বনের রাজা যেমন সিংহ, বনের জন্য সর্বশ্রেষ্ঠ প্রাণী সিংহ, সেরকমই সেই এই জগতের শ্রেষ্ঠ বীর হচ্ছেন ইন্দ্র। প্রণমিয়া ধাত্রীর চরণে, তিনি ধাত্রীর চরণে যথাযোগ্য সম্মানের সঙ্গে প্রণাম করলেন এবং কহিলা বললেন, কি হেতু মাতো গতি তব আজি। বলছে, মাতা তুমি কি হেতু, কি কারণে, কি হেতু, কি কারণে তুমি এখানে আজ এসেছ এই ভবনে। কহ দাসে লঙ্কার কুশল। এত বড় বীর কিন্তু অহংকার নেই, ধাত্রীমাতার কাছে নিজেকে দাস বলে সম্বোধন করছেন তিনি এবং জিজ্ঞাসা করছেন লঙ্কার কুশল, অর্থাৎ লঙ্কার ভালো মন্দ খবর। শির চুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা। শির চুম্বি অর্থাৎ কপালে চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা। ছদ্মবেশী অর্থাৎ ছদ্মবেশী গেছে যে নারী, সেই নারী হচ্ছে ছদ্মবেশী। অম্বুরাশি সুতা, অম্বু মানে জল, অম্বুরাশি মানে হচ্ছে সমুদ্র, অগাধ জল। সেই অম্বুরাশি সুতা, সুতা মানে কন্যা, সমুদ্রের কন্যা লক্ষ্মী উত্তরিলা, উত্তর করছেন, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। বলছি, পুত্র তোমাকে কনক লঙ্কার দুর্দশা কি আর বলে দিব। ঘরতর রণে, ঘরতর মানে ভয়ঙ্কর বা ভীষণ, সেই ভীষণ যুদ্ধে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। তোমার ভাই বীরবাহু ভয়ঙ্কর যুদ্ধে মারা গেছে, সে নিহত হয়েছে। তার শোকে মহাশোকী, অর্থাৎ সেই পুত্র মারা যাওয়ার কারণে শোকগ্রস্ত হয়ে রাক্ষসাধিপতি অর্থাৎ রাবণ, রাক্ষসাধিপতি অর্থাৎ রাবণ, সেই পুত্র শোকে শোকগ্রস্ত হয়ে রাবণ সসৈন্য সাজেন আজি যুজিতে আপনি, অর্থাৎ পুত্র শোকে শোকগ্রস্ত হয়ে রাবণ নিজেই এখন যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন। ঠিক যেমনটা বললাম যে ধাত্রী প্রভাসার ছদ্মবেশে লক্ষ্মী গিয়ে ইন্দ্রজিৎকে এই খবরটুকু দিয়ে দিল যে তোমার ভাই মারা গেছে এবং তোমার পিতা স্বয়ং যুদ্ধের জন্য সৈন্য নিয়ে সাজছেন। জিজ্ঞাসিলে মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ বিস্ময় মানিয়া অবাক হয়ে তিনি জিজ্ঞাসা করছেন, কি কহিলা ভগবতী। দেবী ভগবতী আপনি কি বলছেন, কে বধিল কবে। প্রিয়ানুজে, আমার প্রিয় ভাইকে, প্রিয়ানুজে অর্থাৎ প্রিয় ভাই, সেই প্রিয়ানুজকে কে কবে বধ করিল। নিসারণে সংহারিনু আমি, নিসারণে অর্থাৎ রাত্রি যুদ্ধে, নিসারণে সংহারিনু আমি, রাত্রির যুদ্ধে আমি সংহার করেছিলাম রঘুবরে। রঘুবরে মানে আছে রাম এবং লক্ষ্মণকে আমি রাত্রের যুদ্ধে সংহার করেছিলাম। খণ্ড খণ্ড করিয়া কাটিনু, খণ্ড খণ্ড করে আমি
কেটেছিলাম। বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, শত্রু দলের উপরে প্রচণ্ড স্বর তিনি বর্ষণ করেছিলেন। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? ইন্দ্রজিৎ তো অবাক, বলছে আমি রাত্রের যুদ্ধে খণ্ড খণ্ড করে তাদের কেটেছিলাম এবং প্রচণ্ড স্বর বর্ষণ করেছিলাম বৈরী দলের উপরে। বৈরী দল মানে হচ্ছে শত্রু দল। শত্রু দলকে তিনি খণ্ড খণ্ড করে কেটেছিলেন এবং তাদের উপরে প্রচণ্ড স্বর মানে হচ্ছে তীর, সেই তীর আমি বর্ষণ করেছিলাম। তবে এই বার্তা, এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? তাহলে এরকম অদ্ভুত খবর তুমি কী করে নিয়ে এলে? আমি তো শত্রুদেরকে মেরে এসেছিলাম, তাহলে কিভাবে তারা বাঁচলো এবং কিভাবে আমার ভাইকে তারা মারলো? এটা তার কাছে অদ্ভুত বার্তা বা অদ্ভুত সংবাদ বলে মনে হয়েছে। শীঘ্র কহ দাসী, তুমি শীঘ্র করে আমাকে সেই খবরটা দাও যে তুমি এই অদ্ভুত বার্তা কোথায় পেলে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, এটা লক্ষ্মীকে এইভাবে বর্ণনা করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। মহাকাব্যে এই ধরনের বর্ণনা দিতেই হয়, নাহলে সেটা মহাকাব্য হয় না। হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, পুত্র সীতাপতি হলেন মায়াবী মানব, সীতাপতি অর্থাৎ রামচন্দ্র। তবসরে মরিয়া বাঁচিল, যাও তুমি তরা করি, রক্ষ রক্ষ গুলমান। বলছে তোমার স্বরে মরে আবার বেঁচে উঠেছে, যাও তুমি তরা করি, তুমি তাড়াতাড়ি যাও, রক্ষ রক্ষ মানে রক্ষা করো, রক্ষ কুলমান অর্থাৎ রাক্ষস কুলের মর্যাদাকে তুমি রক্ষা করো। এই কাল সমরে রক্ষ চূড়ামণি, এই কাল যুদ্ধে তুমি রক্ষা করো রাক্ষস কুলের মান। এরপর এই সংবাদ শুনে ইন্দ্রজিতের কি প্রতিক্রিয়া আছে সেটা আমরা দেখতে পাবো। ছিড়িলা কুসুম দাম রসে মহাবলী, মেঘনাদ ফেলাইল কনক বলয় দূরে, সোনার বলয় তিনি দূরে ফেলে দিলেন। পদতলে পড়ি সবিল কুণ্ডল, পায়ের তলে কানের কুণ্ডল পড়ে গেল এবং সেটা পায়ের তলে শোভা পেতে লাগলো। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, যেমন অশোক গাছের ফুল অশোক গাছের তলায় পড়ে আলোকিত হয়, আভাময় মানে আলোকিত হয়ে ওঠে। ধিক মরে কহিলা গম্ভীরে কুমার, কুমার মানে ইন্দ্রজিৎ রাজকুমার, সে নিজেকে ধিক্কার দিয়ে বলছে হা ধিক মরে, বলছে আমার নিজের ধিক্কার হওয়া দরকার। বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা, বৈরীদল অর্থাৎ শত্রুরা বেড়ে অর্থাৎ ঘিরে রেখেছে স্বর্ণলঙ্কাকে, আর হেথা আমি বামাদল মাঝে, আর এখানে আমি নারীদের মাঝখানে রয়েছি। হাধিক মরে, আমার লজ্জা হওয়া দরকার, আমি এরকমভাবে আছি আর আমার লঙ্কাকে শত্রুরা ঘিরে রেখেছে। এই কি সাজে আমারে, বলছি এটা কি আমাকে সাজে? দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, আমি দশাননের আত্মজ অর্থাৎ রাবণের আমি নিজের লোক, আমি ইন্দ্রজিৎ। আনরথ তোরা করি, তাড়াতাড়ি রথ নিয়ে এসো, ঘুচাবো এই অপবাদ, এই অপবাদ আমি ঘুচিয়ে দেব। বোধি রিপু বলে, শত্রুদেরকে বধ করে এই অপবাদ আমি ঘুচাবো। কোন অপবাদ? না এই যে তারা শত্রুরা লঙ্কাকে ঘিরে রেখেছে এবং আমি বামাদল মাঝে রয়েছি, এই অপবাদ আমি ঘুচাবো। আমরা প্রথম পর্বের আলোচনা এখানেই শেষ করছি, এর পরের আলোচনা আমাদের পরের ভিডিওতে থাকবে। এই পরবর্তী অংশ আমরা দ্বিতীয় ভিডিওতে নিয়ে আসব। নমস্কার।